যা হবার হবে সে কথা ভাবি না, মাগো একবার ঝঙ্কার বিনা, ধরফ রাগিনী বিশ্বপ্লাবিনী অমৃত উৎস দ্বারা। যে রাগিনী শুনে নিশি দিনমান, বিপুল হর্ষে দ্রব ভগবান, মলিন মর্ত মাঝে বহমান, নিয়ত আত্মহারা। আমি একদম মনে আছে, একটা কাগজের ঠোঙা মানে পুরি খেতে গিয়ে নিয়ে আসছিল, ওটার মধ্যে একটা সুন্দর কবিতা পেলাম, আমি ওটা পড়লাম, আমার এখনো মুখস্থ আছে। যেমন কি, আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা, সুখ শুধু তাই। বিশ্বাস করেন, আজকে আমি টিটো মুন্সি হিসেবে দাঁড়িয়েছে আমার ছোট বোনটার জন্য। এই এত রূপবতী, এত গুণবতী, এত কবিতার মতো তো কোনো রকম রূপসী, এর চেয়ে তো রূপসী থাকতে পারে না, হতে পারে না। শুধু কবিতার জন্যেই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। প্রিয় দর্শক, কোনো কোনো মানুষ শুধু কবিতার প্রেমে পড়ে, কবিতাকে ভালোবেসে অমরত্ব তাচ্ছিল্য করতে পারে। সেটা সবাই না, মহাকালে 2-4 জন মানুষ এটি পারে। বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো আজকের পর্বে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি হাসান মাহাদি। কিন্তু শুরুতে যে কথা বলছিলাম, কবিতাকে ভালোবেসে যারা অমরত্ব তাচ্ছিল্য করতে পারে, জীবনের সকল সফলতা জলাঞ্জলিতে দিয়ে কবিতার প্রেমে নিমগ্ন থাকতে পারে, এমন একজন মানুষ আমাদের আজকের পর্বের অতিথি। আপনারা সকলেই হয়তো তাকে চেনেন, ভালোবাসেন, হৃদয়ে লালন করেন। আবৃত্তির মানুষ, আপাদমস্তক আবৃত্তির মানুষ টিটো মুন্সি। শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ। এই তো চলছে জীবন, কবিতার সাথেই চলছে। কবিতার সাথে প্রেম ঠিকঠাক আছে? বিচ্ছেদের কোনো সম্ভাবনা আসে না? এখনো তো হয়নি। আমি যেভাবে ধরেছি, ওকে ছেড়ে যাবে আমাকে, অবশ্য আমাকেই ধরেছে। কবিতাই আপনাকে আমাকেই ধরেছে। সব দোষ কবিতার? হ্যাঁ, ওই কবিতার দোষ না, এটা গুণ, এটা দোষ তো এটা হতে পারে না, দোষ তো আমার হতে পারে, কিন্তু প্রেম তো এক পক্ষে হয় না। না, এটা সেটাই। কবিতা আপনাকে ধরে তাহলে হওয়ার কথা না, আপনি যদি না ধরেন কবিতা আপনাকে ধরলো কি করে? না, সেটাই, এখানেই তো একটা সমস্যাটা। মানে ওই আমার এক মনে পড়লো হঠাৎ করে কথায়, জয়নুল আবেদিনকে তার এক বন্ধু, আমাদের যে চারুকলার জয়নুল আবেদিন, আচ্ছা, তো ওনাকে তার এক বন্ধু এক জায়গায় সাক্ষাৎকারে দিয়েছিল, এরকম বলছিল যে, জয়নুল তুই তো ভালোই লাইনটা ধরছস। আচ্ছা, তো তার জয়নুল আবেদিন বলছিলেন যে, গ্রামের মানুষ তো, গ্রামের কয়েক, তুই তো ভালোই লাইনটা ধরছস। লাইন কি আমি ধরছি? লাইনেই আমারে ধরছে, সেই যে ধরছে আর ছাড়ে না। ব্যাপারটা হচ্ছে যে, এই যে ভালোবাসাটা, আমি যাব কোথায়? আমি তো ভালোবাসবো না এমনও তো নাই। এই এত রূপবতী, এত গুণবতী, এত কবিতার মতো তো কোনো রকম রূপসী, এর চেয়ে তো রূপসী থাকতে পারে না, হতে পারে না। প্রত্যেকটা মানুষের হৃদয়ে কবিতারই ঠাই। প্রত্যেকটা মানুষ জীবনে আর না হোক 2 লাইন কবিতা লিখেছে। খুব কম মানুষ পাবেন যারা না লিখতে পারে, লেখাপড়া জান না, তারাও মনে মনে 2 লাইন নিজে নিজে বানিয়েছে। হ্যাঁ, রবি ঠাকুরের মতো সেই যে জল পড়ে পাতা নড়ে, মানে প্রথম মানুষের এটা একটা অন্যরকম কবিতা হচ্ছে, এইরকম একটা রূপসী। তাকে তো ভালোবেসে না বেশে পারা যায় না, কিন্তু সে যে আমাকে কোনোদিন ভালোবাসবে এটা আমার ধারণা ছিল না। এটা আমার একদম টোটালি ধারণা ছিল না। কিন্তু ওই জয়নুল আবেদিনের মতো সেই যে ধরলো আমাকে, আমি তো প্রথমে অপ্রস্তুত। আমি একদম, কবিতার একটা চরণ আছে, প্রেয়সী কখনো কুশ্রী হয় না। তো আপনি কবিতাকে যেভাবে বলছেন, মানে একেবারে প্রেয়সীর চূড়ান্ত জায়গায়, এত সুন্দর। অবশ্যই অবশ্যই, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এটাই আমার প্রেমিকা হবে, আমার জন্য সে আসবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য কারো হবে, আমার না, সে এটা আমার না। আমি কোনোদিন ভুলে ওই রাস্তায় যাইনি। আমি এটা ভেবেছি, এটা আমি তো কি যোগ্যতা রাখি তার কাছে যাওয়ার। বাহ, এই যে কবিতার মানুষ হয়ে উঠলেন, আম জনতা আপনাকে ভালোবাসে, চেনে কবিতার মানুষ হিসেবে, এটি আপনার পরম পাওয়া। বা আমরা যারা শিল্প নিয়ে কাজ করি, শিল্প সত্তা যখন মানুষের কাছে পৌঁছায় এবং সেটি যখন আমরা বুঝতে পারি, আসলে এর চেয়ে ভালো লাগা শিল্পীর আর কিচ্ছু নেই। তো আপনি সেটি অহর্নিশি পাচ্ছেন, চারিধার থেকে পাচ্ছেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকবে। আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য, শিরোনামটা যেহেতু পেছনে নয় সামনে চলো, আপনি পেছনটাকে মারিয়ে সামনে চলতেও একটা দীর্ঘ সংগ্রাম আপনার জীবনে আছে। তো এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ে হয়তো ভাবছে, আমি টিটো মুন্সির মতো আবৃত্তি করব।
তারও একটা সংগ্রামের গল্প জানতে হবে, যে এবং আবৃত্তি করলাম আর টিটু মুন্সি হয়ে যাবো এরকম কোনো সম্ভাবনা আসলে আছে নাকি মানুষ যেটা ভাবে কাকতালীয় ভাইরাল সেরকমই টিটু মুন্সি হলো। আমরা গল্পটা পুরোটা আজকে একেবারে আড্ডার ছলে জানতে চাই। আপনার ছোট্টবেলা থেকে আসতে চাই, আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? এটাই, এদিকে তো অতীতের দিকে তাকাতে চাই না আসলে, কারণ এখনো যেটা বললেন সামনে চলো, সময় এখনো সামনে অনেক রয়ে গেছে, যার জন্য পিছনে আর ফিরতে চাই না। ফিরলেও অনেক দূর, এত দূরে হাতড়াতে পাবো কিনা কোনো ঠিকানা আমি জানি না। বেড়ে ওঠা, আমি আসলে জন্ম আমার ময়মনসিংহে, আমি যেটা শুনতে পেরেছি তখন আমার বাবা মা বলেছে, সে সময় আমার বোধে ছিল না। আমি কিন্তু টোটাল আমার যখন বোধ কাজ করছে তখন তো আমি ঢাকায়। আচ্ছা, আমি ঢাকার ছেলে বলতে ভালোবাসি, আমি ঢাকায়, পুরান ঢাকায় বড় হয়েছি। হাজারিবাগ, লালবাগ, আজিমপুর এই অঞ্চলে আমার বেড়ে ওঠা। আচ্ছা, এবং মানে আমার আমার গোটাটা আমার হৃদয় জুড়ে আমি সব ঢাকাতেই ছিলাম। যদিও সারা দেশের মানুষকে আমি মনে করি যে তারা প্রত্যেকটা জায়গায় আমার জায়গা, আমাকে যেভাবে ভালোবাসে মানুষ, এটা আমি আসলে আপনার মূল জন্মটা ময়মনসিং, আপনি শুনেছেন কিন্তু শুনেছি মানে পড়াশোনা লেখাপড়া শুরু টোটালি ঢাকা? টোটাল ঢাকাটা আমার। কোন স্কুলে পড়েছেন? আমার ঢাকা ওই যে ওয়েস্ট এন্ড হাই স্কুল। আচ্ছা, ওয়েস্ট এন্ড হাই স্কুল। কলেজ বিশ্ববিদ্যালয়? কলেজ পড়েছি আমি ইয়েতে আদুঞ্জি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি। আর হচ্ছে যদিও বিক্ষিপ্ত থাকে আমাদের জীবনটা, তো আমার জীবনটা খুব এলোমেলো গিয়েছে। সময় 90-এর গণ অভ্যুত্থান, তারপরে আমাদের কিছু সংগঠন করব, একটা সময় প্রথম দিকে পুরান ঢাকায় বেড়ে উঠেছিলাম, একটু অন্য লাইনে চলে গিয়েছিলাম, মানে সেই বন্ধু বান্ধবের সঙ্গে একটা হিরোইজম, মারামারি, এইগুলাতে একটা মনে হতো যে ওটা একটা কেমন জানি। তারপরে ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটি উত্তাল 90-এর মানে আন্দোলন, ওই সময়টা জড়িয়ে গেলাম। লেখাপড়া কি হবে, তারপরে এক সময় মার্ক্সবাদ, লেনিনবাদ চলে আসলো, এইগুলো জীবন সমাজকে পাল্টানোর স্বপ্ন। এক গাছ মানে গুচ্ছ বন্ধু বান্ধব, একই স্কুলের, আমরা একই কলেজের একসঙ্গে, মানে এক ব্যাচের সব ছেলেপেলেরা, প্রায় 40-50 জন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে আসলো। নতুন কিছু ভাবনা শুরু হলো। আমিও ভাবতেছি তাদের সঙ্গে স্রোতে স্রোতে চলতে গিয়ে লেখাপড়ার কোনো সব উল্টাপাল্টা অবস্থা হয়ে গেল। মানে আজ ছিল ঢাকা ইউনিভার্সিটি, তো কোনো রকম পরবর্তীতে ডিগ্রি পাস করলাম, মাস্টার্স দিতে গিয়েও আর দিলাম না, এরকম একটা অবস্থা আর কি, যে যার জীবনে আর কেরিয়ারের দিকে আর ভাবা হয়নি, নিজেকে নিয়ে সমাজ পরিবর্তনের দিকে ধাবিত হয়েছিলাম, নিজেকে করেছিলাম। আর এর মাঝখানে যেটা হচ্ছে, তখন এই যে সংগঠন করলাম আমরা, বর্তমান সাংস্কৃতিক গোষ্ঠী করা হয়েছিল। তো বর্তমান সাংস্কৃতিক গোষ্ঠী টিএসসি মানে রিলেটেড, সেখানে সেই সময় আমরা মেট্রিক এসএসসি পাশ করেই এক ঝাঁক তরুণ আমরা ক্যাম্পাসে চলে আসলাম। তো ফলে হয়েছে কি, আমরা ঢাকা ইউনিভার্সিটি যত মানে বেশি জানি, ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে এতটা না, 90 যাদের রক্তে আছে, মানে 90 আর ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বাস করবেন আমি টিএসসির যে গোল ইটা আছে না, ছাদ, সেই ছাদের উপর আমি উঠেছিলাম। মানে সেই সময় এটা একটা, সবাই কিন্তু ওই জায়গায় ওঠাও কষ্ট, তো মানে এইভাবে মানে সেই সময় কিন্তু মানে এভারেস্ট সিঙ্গেল জয়ের মতন মনে হয়েছিল। এইরকম একটা সময় গিয়েছে আমাদের টিএসসি এবং এতে, তখন সংগঠন করলাম। তো নিজে তখন বেশি আমার মনে হয়েছিল যে আমি একজন সংগঠক হব। তখন মানে সবচেয়ে বেশি আমার নিজস্ব কি গুণ আছে শিল্পের, সবই করেছি, গান করেছি, গিয়েছি, নাটক করেছি, কিন্তু কবিতা তো পড়েছি। আবৃত্তি যেই শাখাটা ছিল সেই সময় আমি দায়িত্ব নিয়ে কাজ করিয়েছি। তখন বৃন্দ একটা স্টাইল ছিল, ওইটা তখন উত্তাল গণঅভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এটা অন্যরকম, জনমনেও একটা অন্যরকম মানুষ শুনতো এটা। তো এই দিনগুলোতে কিন্তু আমি নিজেকে বললাম না যে আমি সংগঠক, মনে হতো যে আমি নিজেকে স্যাক্রিফাইস করবো। সংগঠক হতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সংগঠনকে টিকিয়ে রাখার জন্য অনেক করেছি, চেষ্টা করেছি। কিন্তু একটা সময় তো জানেনই আপনি, যখন পরবর্তীতে সেই স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়ে গেল, সেই রাশিয়ায় সমাজতন্ত্রের পতন, একদিকে পূর্ব ইউরোপের পতন, এদিক দিয়ে মানুষের কেরিয়ার, এক একজন মানুষ এক এক দিকে দৌড়াচ্ছে। আমরা যারা কোনোদিন যে এত কিছু ছিল আমাদের, বিশ্বাস করবেন আমরা ঢাকা শহরে বড় হয়েছি, ফলে হচ্ছে কি এই যে ব্যাপক কিছু, আমরা কিন্তু কেরিয়ার কোনোদিন করতে চাইনি, কারণ ঢাকা আমি বললাম তো কামরাঙ্গি চর, তখন 20-30 হাজার টাকা আমাদের এখানে ঢাকা, সেটাই, ঢাকাতে মানুষজন আসতো বিভিন্ন জায়গায়, আমরা ঢাকায় আছি। আমরা বড় স্বপ্ন দেখেছি কি, সমাজ বদল হবে, সুন্দর একটা সমাজ গড়বে, এইসব জিনিস থাকবে না, জরাজীর্ণতা মানুষে
ভেদাভেদ। এবং আমি কিন্তু ওই যে আমার নজরুলের যে আদর্শটা, আমি নজরুল কবিতা পড়ি, আপনি জানেন এটা, সবাই জানে। আমি মানে নজরুল আবৃত্তি শিল্পী মানেই টিটো মুন্সি। সেটাই, কিন্তু আমি পড়েছি, কিন্তু আমি আপন মনে নজরুল পড়েছি। এই নজরুল পড়ার ভিতরে কিন্তু আমি এরকম না যে আমি নজরুল পড়ে একদিন বড় কিছু হব, এই যে আবৃত্তি শিল্পী হব অথবা, এটা কিন্তু আমি নজরুল পড়েছি, আমি আমার জন্য পড়েছি, আমার ভালো লাগতো। আমি অনেকের কবি যেগুলো ভালো আমি সবই মুখস্থ করতাম। আমি একদম মনে আছে, আমি একটা কাগজের ঠোঙা মানে পুরি খেতে গিয়ে নিয়ে আসছিল, ওটার মধ্যে একটা সুন্দর কবিতা পেলাম, আমি ওটা পড়লাম, আমার এখনো মুখস্থ আছে। যেমন কি, আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা, সুখ শুধু তাই আমার একার আলো সে তো অন্ধকার, যদি না সবারে অংশ দিতে পারি তার। এই যে ভালো লাগা, মানে এই যে বিশ্বাস, এই যে কবিতার লাইনগুলো আমাকে ওগুলো আলোড়িত করত। এবং নজরুল সবচেয়ে বেশি আলোড়িত করতো সে বিদ্রোহী কবিতার যে নিজের সত্তাকে জাগানো থেকে আরম্ভ করে বৃহৎ এই যে কবিতাগুলো, যে যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণী ধরাই এনেছে ডেকে। আমরা ছোটবেলা থেকে গল্প আগাচ্ছিলাম, কিন্তু ছোটবেলাটা ঢাকা, এবং ঢাকাতে এই যে আপনি জমে গেলেন আন্দোলন সংগ্রামে, 90 আপনাকে বিক্ষিপ্ত উত্তাল করে ফেললো। ফলে হচ্ছে আমাদের কেরিয়ারের পথে আমি টিটো যাইনি। আর অনেকে গিয়েছে। আমরা 2 ভাই 1 বোন। আমার বাবা ছিলেন হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, তখন হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং দুইটা একটার সঙ্গে ডিপার্টমেন্টে ছিলেন। উনি অফিসার ছিলেন, থানা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিলেন। আর আমার মা ছিলেন, শিক্ষকতা করতেন। আমার মা গারো পাহাড়ের বুকে, মানে সুসং দুর্গাপুর, ময়মনসিংহের নেত্রকোনার সুসং দুর্গাপুরের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট মহিলা আমার মা। এবং ওখান থেকে উনি স্ট্রাগল করে সেই সময় এসছেন। আরপি সাহার, সেই রমদা প্রসাদ সাহার যে ভারতীয় শহরী হোমসের জুনিয়র সেকশনে ইনচার্জ ছিলেন, ওখান থেকে ধীরে ধীরে শেষে আজিপুর গার্লস স্কুলে শিক্ষকতা করলেন। উনি 70 সাল থেকে টানা ছিলেন। এই 2001-এ উনি চলে মারা যাওয়ার আগ পর্যন্ত। কবিতায় ঢুকলেন কবে, কিভাবে? এই যে বললাম, এই যে এই সংগ্রামের মধ্যে আমি আমার কবিতাকে আমি আমার মতো করে ভালোবাসতাম। আমার কবিতা, আমার বাবা অগণিত, মানে অনর্গল কবিতা মুখস্থ বলতো আমার বাবারও। বাবা এটা আমি দেখতাম। বাবা আবৃত্তি শিল্পী ছিলেন না? বাবা ওইভাবে কোনো আবৃত্তি শিল্পী ছিলেন না। উনিও ওই যে ওইরকম ভালো লাগতো। উনি বিভিন্ন জায়গায় উনি একসময় ছাত্র নেতা ছিলেন। একসময় উনি রাজনীতি করতেন। ওনার বংশ, আমাদের বংশটা রাজনৈতিক বংশ ছিল ওই ইয়েতে। যাই হোক, ওটা আরেকটা লাইফ, এত দূরে গেলে তো অনেক দূর খেয়ে হারায় যাবে। তো আমার বাবা ওখান থেকে কিন্তু সে বিভিন্ন সময় তার ভালো ভালো যে এগুলো বক্তৃতা দিতেন, অনর্গল বক্তৃতা দিতে পারতেন। এই সময় বিভিন্ন রকম রেফারেন্স কবিদের লাইনগুলা উনি বলতেন। আপনার বাবার কণ্ঠে শোনা কোনো কবিতা মনে পড়ে? প্রচুর কবিতা, যে আমি সবই ম্যাক্সিমামই তো আমার বাবার কবিতা শুনি, যেটা বাবাকে স্মরণ করে। বাবা মানে কি, যেমন এই যে পুরস্কার কবিতা, যেটা রবি ঠাকুরের, এটা তো পুরো পুরস্কার কবিতাটা আপনি নিজেও জানেন, বিরাট কবিতা একটা, মানে প্রায় 30-40 মিনিট লাগে টানা এই কবিতাটা পড়তে। 2 মিনিট একটু শুনি বাবাকে শ্রদ্ধা। বাবার সে বলতেন যে ওইটা যে, যা হবার হবে সে কথা ভাবি না, মাগো একবার ঝংকার বিনা, ধরফ রাগিনী বিশ্বপ্লাবিনী অমৃত উৎস ধারা, যে রাগিনী শুনে নিশি দিনমান, বিপুল হর্ষে দ্রব ভগবান, মলিন মর্ত মাঝে বহমান, নিয়ত আত্মহারা, যে রাগিনী সদা গগনে ছাপিয়া, হোম শিকা সম উঠিছে কাঁপিয়া, অনাদি অসীমে পড়িচ্ছে চাপিয়া বিশ্বতন্ত্রী হতে। বলে যে যার যাহা আছে তার থাক তাই, কারো অধিকারে যেতে নাহি চাই, শান্তিতে যদি থাকিবারে পাই একটি নিভৃত কোণে, শুধু বাসিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মন খুলি, পুষ্পের মতো সঙ্গীত গলি ফুটাই আকাশে ভালে, অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরচন, গীত রসধারা করি সিঞ্চন, সংসারে ধুলি জালে। মানে এই যে কবিতাগুলো ছিল, কিন্তু খুব পুরস্কার কবিতারই লাইন। এই পুরস্কার কবিতা পুরো গোটাটা আমার বাবা মুখস্থ বলতেন। আমার মুখস্থ থেকে, ওনার মুখে থেকে কিন্তু এই কবিতার লাইনগুলো আমার চলে এসছে। না, আমি বলছি তাহলে ওনাকে শিল্পী কেন বলবো না? আপনার মতো তারকা হনি হয় নাই। আসলে সত্যি কথা, আমার বাবা গান করেন মনের আনন্দে। আমার বাবা আমার মতো মঞ্চে একক সঙ্গীত সন্ধ্যা করেন না, একক আবৃত্তি সন্ধ্যা করেন না। তার মানে আমার বাবা শিল্পী না, তার মতো তারকা খ্যাতি হয়। অবশ্যই সেটা আসলে, এবং এটা আপনি রক্তে পেয়েছেন, ধমনীতে পেয়েছেন। একদম সেটাই। আমার মা কিন্তু অসম্ভব, বললাম নেত্রকোনার সেই সুসং দুর্গাপুর গারো পাহাড়, ওই অঞ্চল থেকে সোমেশ্বরী নদী, ওখান থেকে চলে এসেছেন। উনি সুন্দর ছবি আঁকতেন। উনি অসম্ভব রকম, ওই ভারতীশ্বরী হোমসে তখন হতো, ডান্স ড্রামা হতো, ওগুলো আরপি সাহা একটা অন্যরকম উত্তাল দিনগুলো। ওখানে কিন্তু আমার মা মানে আমার মার সঙ্গে এখনো মনে আছে, ব্রহ্মপুত্র, আমার বাবা চাকরি করতেন তখন গফরগাঁও, মাঝখানে আমাদের কয়েকটা দিন আমরা গফরগাঁও ছিলাম,
ছোটবেলায় আমরা, আমার দুই ভাই, আমার মা দুই হাত দিয়ে নিয়ে ব্রহ্মপুত্রের পাড় দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, ওই যে গানটা গাচ্ছিলেন, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে। রবি ঠাকুর, মানে আমার এখনো সেই গানগুলো মনে পড়ে। আমার মা গাইতো, বিধি ডাগরও আখি যদি দিয়েছিলে সে কি আমারও পানে ভুলে পড়িবে না। এই যে এগুলো আসলে কি আমার মা বাবা, সত্যি কথা যে তারা শিল্পী ছিলেন, হ্যাঁ, এই জন্য আপনি টিটো মুন্সি। আমি একদম আরেকটা কারণে আমি টিটো মুন্সি, এটা আপনাকে টিটো মুন্সি যদি বলেন সেটা আমি আরেকটা কারণে। আমি এই যে বিধ্বস্ত, আমি আমার জীবনে আরো এরকম, আমার ছোট ভাইটা অসম্ভব রকম ভালো গান গাইতো। আচ্ছা, আপনি টিএসসি অঙ্গনে, যেহেতু আপনি এই অঙ্গনটা ততটা, রুবেলের নাম আপনি বোধহয় শুনবেন। রুবেল হচ্ছে পরের দিকে তো সে মারাই গেল 2015-তে। রুবেল ছিল আমার কত হাজার গুণ আমার চেয়ে বেশি ক্রিয়েটিভ ছিল, এবং রুবেলের কোনো ক্যাসেট নেই, কিন্তু রুবেল এখনো সমস্ত শিল্পীদের মনে মনে নাম গেঁথে আছে, রুবেলের নাম। সে রুবেল ও পারলো না হয়তো, বা আমার এই যে এই সমস্ত এই সমস্যাগুলো, যে সামাজিক যে একটা ইয়ের জন্য সামাজিক রাজনীতি আমাদের এটা, আর শিল্পীদের তো জানেন কোনো রকমই নেই। আমাদের তো মূল্যায়ন বলতে কি, আমাদেরকে অর্থ কষ্ট যে হয় এটা তো মানুষজন বোঝে না। মনে করে আমরা বোধহয় প্রচুর পয়সার মালিক, অথবা কবি আবার ভাত খাবে, ভাত খাবে, কবি তো জ্যোৎস্না খাবে, হ্যাঁ জ্যোৎস্না, বৃষ্টি খাবে, রোদ খাবে। সবচেয়ে দেখেন হাসি, এই হাসিটা কিন্তু আমাদের দুঃখের হাসি। এটা কি মানুষ বুঝবে জানি না আমি, এটা বুঝবে কিনা, এটা ওই বোধের থেকে এটা সমস্যা। বিশ্বাস করেন, আজকে আমি টিটো মুন্সি হিসেবে দাঁড়িয়েছে আমার ছোট বোনটার জন্য। আমাদের দুইটা ভাই, একটা বোন। আমার বাবা মা তাড়াতাড়ি খুব অল্প বয়সে মারা গেলেন। আমার বাবা 88-এ মারা গিয়েছেন, মাও 2001-এ চলে গেছেন। কিন্তু আমরা বিক্ষিপ্ত দুই ভাই এখানে। আমার ছোট বোনটা, একটাই বোন আমাদের, মনে হলেছে ব্রিজ হয়ে পাখার মতো দুইটা পাখাকে ধরে রেখেছে। আপনি বিশ্বাস করবেন, ও এখনও ইউএসএতে গিয়েছে, কাজ করে ওখানে, আমার সঙ্গে ইউজ করে। আমার গোটা ভাই বলে, ভাইয়া তুমি চিন্তা করো না, তুমি যা করার তুমি শুধু করো, আমি তোমাকে করছি। ওখান থেকে আমার যত খরচ ওই পাঠাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, আমি বলতে হয় না আমি কোনোদিন, আপু আমার এটা লাগবে। ও কেন কিভাবে জানি বুঝে, লাগবে কি জানি বুঝে। আমি মানে প্রথমে প্রত্যেক দিন ফোন দিবে আমাকে, প্রতিদিন ফোন দিয়ে ফার্স্ট প্রশ্ন করবে, ভাইয়া শরীরটা কেমন তোমার, ফার্স্ট প্রশ্ন আমি কেমন আছি। মানে এইটা না হলে আজকে যে টিটো মুন্সি যেটা দেখছেন, এটা আমাকে কেউ আমাকে করে দিত না, এটা সম্ভব না। বড় বোন মায়ের মতো হয়, কিন্তু আপনার ছোট বোন, এবং কি যে করছে আপনি, মা মানে কি, আমার মা বাবা গোটাটা, মানে যেখানে বোনের জন্য আমরা করবো না। আমি আমার মাঝে মাঝে খুব অসহায় লাগে, জানেন না। আমি আপনার বোনের নামটা লোপা জানুক, লোপা, ফাহমিদা লোপা। ফাহমিদা লোপার জন্য আমাদের আজকের অনুষ্ঠান থেকে কৃতজ্ঞতা। একদম, এমন বোন সবাই পায় না। না। তো আপনি দায়িত্বশীল বোন, আপনার এই দায়িত্ব অবারিত থাকুক, এরকম টিটো মুন্সি বহমান থাকুক, এবং আরো বোনেরাও ভাবুক যে ভাইদের পাশে, শিল্পী ভাইদের পাশে আলাদাভাবেই থাকা প্রয়োজন। এবং থাকলে কিন্তু একটা শিল্পী কোথায় যেতে পারে, এটা কিন্তু আমি। আপনার বোনের উদ্দেশ্যে এমন কিছু বলতে চান যেটি কখনো বলেননি? ওকে কি বলবো, ও বুঝে, সব বুঝে না। আমি আসলে ওকে, ও এগুলো বললে বলবে ভাইয়া না এগুলো বলবে, কিন্তু আসলে ও যে কি, এটা আমি কোনোদিন, আমার সবচেয়ে দুঃখ জানেন, আমি কোনোদিনও এটা কখনো, আজকেই প্রথম আমি ওর নামটা বললাম কোনো একটা চ্যানেলে, যেখানে আমি কখনো এটা বলিনি। মানে কি আসলে বুঝতেই তো পারি না, আমরা তো এত নির্বোধ যে এই আমার পিছনে যে এত বড় আমার ঘটকের মেঘে ঢাকা তারার সিনেমার মতো মেঘে ঢাকা তারারা মেঘের আড়ালে থাকে, কিন্তু তারাই তারকা বানায়। তাদের ঘরে প্রচুর তারকা হয়, কিন্তু যিনি বানাই তিনি আড়ালে থেকে যায়। তো আমরা আড়ালের এই বোনটিকে শুভেচ্ছা জানাই। তো এই বোনের প্রতি শ্রদ্ধা রেখে একটা পারফরমেন্স দেখতে চাই, কি একেবারে বোনকে ইন্ডিকেট করে এই কবিতাটি আমরা এই বোনকে উৎসর্গ করে নিবেদন করতে চাই, যেন ভালো লাগে, ইউএসএ থেকে বসে দেখে শুনে তৃপ্তি পান। ও তো সব কিছুতেই করে, ওকে কি বলবো আর। আমার বোন, তোর জন্য কবিতা কোনটা দিব, এটাই তো একটা টেনশন। ওর জন্য তো সবই দিতে ইচ্ছে করে, সব কিছুই ওর, তারপরে কি দিব, আপনার ইচ্ছা। হ্যাঁ, এই জায়গাটায় খুব থমকায় গেলাম। না, তারপরে ওই লাইনটা, কবিতাটা আসলে সবার, সকলের জন্যই। এই কবিতাটা শুধু বোন না, এটা আমার সিম্বলিক অর্থে। হ্যাঁ, এই কবিতাটা না ওর জন্য, আসলে ওর জন্য আমি ভাষা পাই না খুঁজে, আমার ভাষা
ওই জায়গাটায় এসে আসলে একদম সীমাবদ্ধ হয়ে যায়। আমার হৃদয়ের মধ্যে যে কত দোলাচল হয় এটা আসলে বোঝানো যাবে না। তো যাই হোক, কিন্তু এই যে কবিতাটা ভাবনায় প্রথমে চলে আসে, আমার সবসময় চলে আসে এটা হচ্ছে যে অনেক পাওয়ারফুল একটা কবিতা কাজী নজরুল ইসলামের। সেটা হচ্ছে যে নজরুলে যখন মৌন হয়ে যাওয়ার আগে আগে লিখেছিলেন, এটা হচ্ছে যে বিশ্বাস ও আশা। এটা সকলের জন্যই প্রযোজ্য। এই কবিতাটা খুব প্রয়োজন। মানুষ এটা যদি বিশ্বাস করে তাহলে এটা মানুষ মানে এই কবিতার ভিতরেই আসলে আছে, সবই আছে। পড়ি আমি কবিতাটা, শুনি। বিশ্বাস ও আশা। বিশ্বাস আর আশা যার নাই, যেও না তাহার কাছে। নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে। পরাণ গিয়াছে মৃত্যুপুরীতে, ভয়ে তার দেহ ছেড়ে। থাকুক অভাব, দারিদ্র, ঋণ, রুক্ষসুখ, লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না। ভিতরে শত্রু, ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক। নিরাশায় হয় পরাজয় যার, তাহার নিত্য দুঃখ। হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে। তারাই বন্দী হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে। তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় ও বিচারে। এরা অকারণ ভয়ে ভীত, এরা অকারণ ভয়ে ভীত। এরা দুর্বল, নির্বোধ। ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ। এরা নির্বোধ, না করে কিছুই, জীব মেলে পড়ে আছে। গোরস্থানেও ফুল ফোটে না এ মরা গাছে। এদের যুক্তি অদৃষ্টবাদ। বসে বসে ভাবে একা, এ মোর নিয়তি, বদলানো নাহি যায় কপালের লেখা। পৌরুষ এরা মানে না, নিজেরে দেয় শুধু ধিক্কার। দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার। এরা জড়ো, এরা ব্যতিগ্রস্ত, মিশো না এদের সাথে। মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে। এদের ভিতরে ব্যাধি, ইহাদের 10 দিক তমময়। চোখ বুজে থাকে, আলো দেখিয়াও বলে ইহা আলো নয়। প্রবল অটল বিশ্বাসে যার, নিঃশ্বাস প্রশ্বাসে জীবনার যৌবনের ঢেউ কল তরঙ্গে আসে। মরা মৃত্তিকা করে প্রাণায়িত, শস্যে কুসুমে ফলে। কোনো বাধা তার রুধে না পথ, কেবল সম্মুখে চলে। চিরনির্ভয়, পরাজয় তার জয়ের স্বর্গসিঁড়ি। আশার আলোকে দেখে যত আসে দুরি দিন ঘিরি। সেই পাইয়াছে পরম আশার আলো, যেও তারই কাছে। তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবচ আছে। যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে। অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে। সর্বসৃষ্টি ফেরেশতারেও তারা বশীভূত করে। হাত পা পাইয়া কর্ম করে না, কুর্মধরিমী হয়ে রহে কাদা জলে মুখ লুকাইয়া, আধার বিবরে ভয়ে। তাহারা মানব ধর্ম তেজিয়া জ্বরের ধর্ম লয়। তাহারা শ্মশান গোরস্থানের আমাদের কেহ নয়। আমি বলি, শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো। দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায়। এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায়। চাওয়া যদি হয় বৃহৎ, বৃহৎ সাধনাও তার হয়। তাহারি দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয়। অধৈর্য নাহি আসে কোন মহাবিপদে শেষে নানির। অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর। নিরানন্দে মাঝে আল্লাহর আনন্দ সেই আনে। চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে টানে। অসম সাহস বুকে আসে তার অভয় সঙ্গ করে। নিত্য জয়ের পথে চলো সেই পথিকের হাত ধরে। পূর্ণ পরম বিশ্বাসী হও, যাহা চাও পাবে তাই। তাহারে ছুঁয়ো না, সেই মরিয়াছে, বিশ্বাস যার নাই। এই কবিতাটা আসলে আমার নিজের জন্য এটা খুব বিশ্বাস বেশি, যার নাই সেই মরিয়া চায়।
কি দারুণ। দর্শক, আপনারা যারা ভিডিওতে দেখছেন বা অনুষ্ঠানে দেখছেন জানি না কতটা ভেতরের তেজ অনুভব করছেন। আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতো, শুধু উচ্চারণ না, ওর ভেতরের ধ্বনিটা অনুধাবন করতে পারছি। আপনার চোখে মুখে, ক্যামেরায় কতটুকু বোঝানো সম্ভব আমি জানি না। সত্যি অসাধারণ, অসাধারণ। এবং সেই ছোট্ট বোনটির প্রতি কৃতজ্ঞতা রইল, তাকে স্মরণ করে যে কবিতাটি আমার আপনার সকলের বিশ্বাসে যদি থাকে তাহলে মিলবে, এবং চাওয়ার মতো চাইলে আল্লাহ বলেছে তুমি পাবে, যাই পাবো তাই পাবো। তিনি পাওয়ারফুল না, প্রতিটা লাইন কিরকম ইন্সপায়ার করে। এটা তো নিজের জন্য পড়েছি না, এটা তো তারপরে দেখি মা সবার জন্য এই কথাটা, মেসেজটা সবাই, সবার উদ্দেশ্যে এই কথাটা ছেড়ে গেলাম, কারণ সবাই শুনবেন এই কথা দিয়ে। মানে আপনি আমার কণ্ঠের জন্য না, আমি বলি কাজী নজরুল ইসলামের যেই বাণীগুলা, এই বাণীগুলা প্রত্যেকের জীবনে একটা অনুপ্রেরণা এবং জীবন পথ দেখাবে জীবনকে। বাহ, আমরা গল্প অনেকখানি এগিয়েছি। ছোটবেলা থেকে আপনার বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত জীবনের গল্প শুনেছি। একটু নিজের পরিবার সম্পর্কে জানতে চাই। নিজের পরিবারেই তো এইভাবেই আছি আর কি, চলছি। আর বেশি দূর এখন আর দরকার নেই যাওয়ার। আমরা না এদিকে থাকুক, আমরা এখন অন্যদিকেই যাই। পরিবার লুকাতে চান না, এটাই থাকুক, এটা এখান থেকে সবই লুকাচ্ছি, আমি তো কোনো কিছু প্রকাশ করিনি। আচ্ছা, আমরা এইগুলা সবকিছু মূর্ত হয়ে গেলে না বিমূর্তর সৌন্দর্যতা থাকে না। কিছু কিছু জিনিস আছে নিজের করে রাখতে হয়। টিটু মুন্সিকে আবৃত্তির মানুষ হিসেবে সবাই চেনে, তো আপনাকে কিছু জিনিস আরো আছে, যেমন অনেক কিছু জানার যেগুলো আছে মানুষের, এগুলা হচ্ছে কি এইটা আমরা শুনি। আমি অত বড় মাপের মানুষ না, আমি কখনো নিজেকেই করি না, কারণ আমি ছোটবেলায় মহামানবের জীবনী পড়েছি, প্রচুর শুনেছি, প্রচুর পড়েছি। এটা করেছে আমার ভিতরে একটা সবসময় কেন জানি মনে হতো যে তাদের জীবনটা পড়লে এটা নিজেকে আলোকিত একটা ভুবনে সৎ পথে রাখা, সঠিক পথে রাখা সম্ভব হতো। তা আমি তো অত বড় কেউ না, কিন্তু যেটা হচ্ছে যেটুক জীবনী দরকার আর যেগুলো প্রয়োজন এখন আমার সঙ্গে সম্পর্কিত, এইগুলা যেমন আমি শুধু যখন ওই যে অগণিত মানুষের যে বরণ ডালায় আমাকে যে মানে ভালোবাসা সিক্ত করলো মানুষ, সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। প্রথমে যেমন বিদ্রোহী কবিতাটা আসলে সত্যি কথা, যেটা আমাকে অনুপ্রাণিত করেছে সারা জীবনে, এটা আপন মনেই পড়েছি যে এই কবিতা আসবো, কিন্তু যে কথাটা আমি আসতে চাচ্ছি, নজরুল বরণ করার পরে কবিরা আমাদের দেশে তরুণ কবি, যেটা বলবো তরুণ কবি বলতে বোঝাচ্ছি যারা বয়সের মানে কি বয়সের রবি নজরুলের পরে তো সবাই নবীন নজরুল, ওনারাও তরুণ। আমি বলছি যে যখন নজরুলের কবিতাটা পড়ে বর্তমান যারা অনেক কবি বেঁচে আছে, মানে আমাদেরকে যারা পাচ্ছে নিয়ে যাচ্ছে কবিদের সংগঠনে অনুষ্ঠানে এতে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ বলার চেষ্টা করছিল যে আপনি কি কবিতা নজরুলের বাইরে পড়েন কিনা। আমি বলতাম যে না ভাই, আমি কি নজরুলের বাইরে কবিতা পড়ি না। তবে আসলে কি এখন পরবর্তীতে দেখলাম এই ব্যাপক ভালোবাসার, মানে যাদের চোখে মুখে মনে একটা আকাঙ্ক্ষা আছে কিন্তু বলতে পারছে না, তখন আমার কাছে মনে হচ্ছে যে এই কবিদের যদি কবিতা পড়ি, আমার তো কি রবীন্দ্রনাথ নজরুল কি মাইন্ড করবেন না? আমিও তো আমার কোনো জায়গায় তো ক্ষুণ্ণ হবে না। নজরুল নিজে বলেছে যে জবা কুসুম শঙ্কাশে রাঙা অরুণ রবি, তোমরা উঠেছ না আসা দিনের তোমরা কবি, যে রাঙা প্রভাতে দেখিবার লাগি আমরা জাগি, তোমরা জাগিছ দলে দলে পাখি তারি লাগি। এই যে মানে এই নজরুল কিন্তু নিজেই আগমন জানিয়ে গেছে না। তারপরে রবীন্দ্রনাথও বলেছে না যে অগ্নিবী না বাজাও তুমি কেমন করে, নজরুলকে উদ্দেশ্য করে। এই যে কবিরা বড় বড় যারা আছেন তারা কি নতুনকে কিন্তু সবসময় উদ্বুদ্ধ করে। তা আমি এটাকে আসলে নিজেকে আসলে নিজেরই হয়তো বা অপরিপক্ক অবস্থা ছিল, যার জন্য এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে একটু বোধহয় ম্যাচিউর হচ্ছে। তার মানে এখন আপনি নজরুলের বাইরেও প্রচুর কবিতা পড়ছেন, আবৃত্তি পড়ছি। একটা সুসংবাদ, যারা কবিরা অনেকেই এখন কবি, আগে কিন্তু প্রচুর পাঠক ছিল, এখন পাঠক কমে গেছে, সব কন্টেন্ট নির্ভর হয়ে গেছে। তো অনেক কবিরাই চাই, যেমন আমাকে দিয়ে আপনাকে দিয়ে আরো অনেককে দিয়ে আবৃত্তি করাতে চায় বা করছেন। তো তাদের একটা ভাবনাই ছিল যে টিটু মুন্সি নজরুল ছাড়া আবৃত্তি করেন না। তো সেই ভাবনাটা এখন বদলেছেন আপনি, একদম টিটু মুন্সি নজরুলের বাইরের কবিতাও আবৃত্তি সবারটি করছে। খালি যেটা হয় কি, আমাদের যেটা হয় যে এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছতে গেলে কিছু টেকনিক্যাল কিছু খরচের ব্যাপার তা দাঁড়ায় না। কবিতাকে আমরা পড়ি, কিন্তু মানুষ এখন একজন কবির যখন কবিতাটা দিব, সে একটা কবিতার জীবনের একটা কবিতা পড়াবো, আমি পড়বো অথবা আপনি পড়বেন, সেটার জন্য কিন্তু মানুষকে ন্যূনতম ওই কবিতাটা যদি একটু যে আমাদের যে ক্যামেরা একটু যদি করে যদি অমর করে রাখা যায়, আমরা তো অমর না, আমাদের কণ্ঠ এরকম থাকবে না। খুব দারুণ একটা পয়েন্ট আপনি এসছেন। এই যে যেমন করে বলছিলাম কবিরা তো জ্যোৎস্না খাবে, তো অগণিত দেশের মানুষেরা ভাবে আবৃত্তি শিল্পীরা আবার টাকা লাগে না, তো জ্যোৎস্না খাবে, তো রোদ খাবে,
ও তো গোলাপের সৌরভ খাবে, ও তোর ভাত খাওয়া লাগে না। কিন্তু অনেক কবি ধরেন আমার আপনার সাথে যোগাযোগ করছে, যখন বলা হচ্ছে কবিতাটা রেকর্ড করতে একটা খরচ আছে, এডিট করতে একটা খরচ আছে, মিউজিক করতে একটা খরচ আছে, সেই খরচটা যখন চাওয়া হচ্ছে তখন হচ্ছে আপনাকে টাকা দিয়ে কবিতা করাতে হবে। কবিতা দিলাম এও একটি পাপ হয়ে গেল, ধরেন কথার কথা। কিন্তু সেখানে আমরা আমাদের আমি এখন ভাবতেও পারি না যে আমার সেটা দরকার। সত্যি কথা যে লালটু বললেন যে আমার খাবারের জন্য টাকা দরকার, ইয়ের জন্য টাকা দরকার, কিন্তু আমরা কিন্তু সেটা আমাদের মনটা কিন্তু ওরকম শিল্পী তো মনে বলে না যে হিন্দু ধর্মের ম্যাথোলজিতে একটা কথা আছে যে লক্ষ্মী আর সরস্বতী বলে একসঙ্গে আসে না। লক্ষ্মী ভাই যার ধন দৌলত আসতেছে তার বুদ্ধিবৃত্তিক জায়গাটা আসতেছে না, আবার যার যে কালচারটা আসতেছে তার আবার ধন দৌলতটা আসতেছে না। আমরা বুঝি এটা, আর জন্য কিন্তু আমাদের কিন্তু পারিশ্রমিক যদি বলি সেই আমাদের সম্মানই দিয়ে কি পারবে কে কোলাতে লালটু? সেটাও না। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কখনো ইউরোপ আমেরিকার মতো শিল্পী ভাবি না। মানে ইউরোপ আমেরিকায় শিল্পী মানে দেবতা প্রতিটি স্তরের মানুষের কাছে। এবং বেশি দূরে না, একটু আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াতে শিল্পীদেরকে দেবতার মতো পুজো করে মানুষ। কোন কোন শিল্পী ধরেন শাহরুখ খানের বাড়িটা দেখার জন্য শত শত মানুষ চলে যাচ্ছে। ভারতের রজনীকান্তের বাড়িটাকে মানে দেবতার বাড়ি মনে করে। সকালে রজনীকান্তর গাড়িটা যদি দেখে মনে করে তার দিনটা ভালো হবে। এটা শিল্পী। তো সেই প্রেক্ষাপটে আমরা নানাভাবে বঞ্চিত, এবং আমাদের সব দিকে পারিশ্রমিক কমে গেছে। যদি বলেন শিল্পী বেতারে, আগে আমি ওই দিন আমাদের যে আব্দুল আজিজের কথা জানেন, আমি কথা সঙ্গে দেখে কথা অভিনেতা, উনি আমার বলতেছিল যে আমি যখন কবিতা পড়তাম, আমরা যখন রাজশাহী থেকে, তখন একটা কবিতা পড়ে মানে আবৃত্তি করে বেতারে উনি 20 টাকা পেতেন, 20 টাকা 20 টাকা দিয়ে, ওই 20 টাকা দিয়ে উনি তখন 9 টাকা ছিল রাজশাহী থেকে ঢাকায় আর ট্রেনে চলে আসা যেত, আবার ব্যাকও করা যেত, 9 18 টাকা, আরও 1 টাকা করে বোর্ডিংয়ে থাকা যেত, সারাদিন খেয়ে দিয়ে। কিন্তু উনি 20-20 টাকা দিয়ে উনি ঢাকাতে এসে আবার চলেও যেতে পারতেন। আর আসতেই পারবে না। আমি টিটো মুন্সিকে হয়তো সর্বোচ্চ দেয় 1080 টাকা পাই পেমেন্ট, আমি জানি না সর্বোচ্চ কত, 600 টাকা বা 500 টাকা আবৃত্তিতে। তাহলে এই টাকা দিয়ে একবেলার ভাতই জোটে না আমাদের। এটা হচ্ছে শিল্পীর অবস্থা এবং রাষ্ট্রীয় মাধ্যমে। আপনি বিশ্বাস করবেন না, মানে এটা যদি আমি বলি, আমি আরো কিছু বলতে চাই না, কারণ বাংলাদেশ টেলিভিশনে তারপরে কি জানে সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা হচ্ছে যে আমাদের টাকার মাঝখান থেকে যেন আমাদের ট্যাক্স, সরকারি ট্যাক্সটা আমাদেরটাই সবচেয়ে বেশি দিতে হবে। আমরা এলাম বেশি, যারা মনে কিছুই থাকে না আলটিমেটলি। আপনি বিশ্বাস করবেন এর মাঝখান থেকে আবার 10% নাই। তাহলে আপনি এইভাবে, এটা হচ্ছে কি যে আমি দিব সবাই ট্যাক্স, আবার কিন্তু তারপরেও আবার ট্যাক্স দিতে দৌড়াতে হচ্ছে ফাইলটা নিয়ে আমাদের। তাহলে এই জুলুমটা কেন ভাই? যারা দেখছেন তারা শিল্পীর বিষয়টা নিশ্চয়ই ভাববেন, একটু আমাদের হৃদয় দিয়ে দেখেন। আমাদের যদি আপনি যুক্তি দিয়ে বলেন, আমরা তো যুক্তিতে পারি না, তো আমরা স্পর্শকতা, আমরা হৃদয় দিয়ে কথা বলি, হৃদয়ের সঙ্গে চলতে। এই প্রেক্ষাপটে কেউ যদি এই মুহূর্তে ভাবে যে আবৃত্তিটাই পেশা হিসেবে নেবে, তার জন্য আপনার কি পরামর্শ? এটাই তো বললাম যে কতটা কঠিন ব্যাপার। এখন আপনি বলেন যুদ্ধের প্রস্তুতি, এটা এখন পর্যন্ত এটা ভাবা যায় না। বাঁচার প্রস্তুতি, জুস না খেয়ে বাঁচার। আমি বললাম যে আমার সঙ্গে আমার ছোট বোনটার ব্যাকআপ আছে, তারপরেও আমার মা একটা ছোট একটা বাসা আমাদের এখানে জমি রেখে গিয়েছিল, এটা আমি ডেভেলপারকে দিয়েছি। ডেভেলপার যদি একটা দেয় তাহলে সেইখান থেকে বাড়ি ভাড়াটা ভাড়া লাগবে না। তাও তো আমরা তো পারি না কমার্শিয়াল, ওখান থেকে যে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিব, ওইগুলো তো পারিনি। তো ফলে হয়েছে কি যে এখান থেকে ওই ভাড়া দিয়ে ওইখানে চলে বোনের টাকা দিয়ে, তারপরে এই যে টুকটাক যদি আমরা আমাদের তাও তো ডাকতে চায় না, কত লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার চেয়েও যোগ্যতা সম্পন্ন অনেকেই আছে। কি করব এই জায়গাগুলোতে? নতুন কেউ আসবে, তাকে সেই প্রস্তুতি, অনেকে যেটা ভালো, যারা বুদ্ধিমান, আমরা তো আসলে আমার নির্বত্ত শুধু দৌড়েছি, কিন্তু আসলে বুদ্ধি কাজে লাগাইনি। এই যে সুবীর নন্দীদের মতো লোকরা কিন্তু চাকরি করতেন, ব্যাংকে চাকরি করতেন, সবাই কিন্তু তারা পাশাপাশি চাকরি করে জীবন যাপন করেছেন, কারণ তারা বুঝেছে যে এখানে বাংলাদেশের মতো শিল্পীদের চাকচিক্য, সুন্দর প্রেজেন্টেশন দেখে। এই যে আপনার এখন সুন্দর হাসি, আমি হেসে হেসে আপনার সাথে কথা বলছি, এটা সবাই দেখে। আমরা ভেতরের তেজ নিয়ে আবৃত্তি পড়ি, সেটা দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট, জীবনযাপনের কষ্ট অনেকেই জানেন। তো এই সংগ্রামের ভাগীদার যারা নীতি নির্ধারণ করেন, দেশের চালনার অনেক জায়গায় থাকেন, আমার ধারণা অনেকেই অনুষ্ঠান শুনছেন, দেখছেন। এবং একটি দেশ তখনই টেকসই হয় যখন তার উন্নতি বা উন্নয়ন তখনই টেকসই হবে যখন শিল্প এবং সংস্কৃতি টেকসই হবে। কোনোভাবেই বড় বড় বিল্ডিং, বড় বড় নির্মাণ প্রতিষ্ঠান করে
কখনোই আমাদের অর্থনীতি টেকসই হবে না সংস্কৃতির সাথে সমন্বয় না করলে। বিশ্বের সবগুলো উন্নত দেশের সাথে যদি আমরা ফলো করি, ফ্রান্স, নরওয়ে, তাইওয়ান, সুইডেন, ডেনমার্ক, যারা শান্তিতে আছে তারা শিল্পে সমৃদ্ধ। তো আমাদের এই জায়গায় আমার মনে হয় একটা গ্যাপ আছে। আমাদের বাংলা সংস্কৃতি সাহিত্যের এত বিশাল ভান্ডার, সেইটাকে আমরা কেন ইন্টারন্যাশনালি পাঞ্চ করছি না? হ্যাঁ, এটা কিন্তু কোনো সরকারই সেই অর্থে ভাবে না। কিন্তু ভাবেন, প্লিজ ভাববেন, এটাই আমাদের কথা, আমাদের অনুরোধ, আপনারা ভাববেন আমাদের কথা। আমাদের কথা আসলে কি আমাদের জন্য না, এটা শিল্প সংস্কৃতির জন্য, দেশের জন্য। মানে আমি বলতে এখানে গোটা শিল্পী সমাজকে আমি বুঝাচ্ছি, শুধু আবৃত্তি অথবা বাচিক শিল্পীদেরকেই না, গোটা শিল্প অঙ্গনে সবারই একই অবস্থা, খুব একটা ভালো নেই। আমরা খুব একটা ভালো নেই। আমরা ভালো থাকতে চাই, একটু থাকতে চাই, কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্যটাই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরেকটা আবৃত্তি শুনতে চাই। আবৃত্তির তো সময় তো বোধহয় শেষের দিকে চলে আসলাম আমরা। এখন কোন কবিতাটা পড়া যায়? এখন অনেকে যে একটা জিনিস আমার কবিতা খুব লাগে, ইম্পর্টেন্ট আসলে কি, যদিও নজরুলের, আমি তো নজরুলটাই এখনো নজরুলময়তাই আছে আমার ঘোরের ভিতরেই থাকে। ঝামেলাটা হচ্ছে আমাদের নজরুল সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত শিল্পী, আধুনিক শিল্পী, ক্লাসিক্যাল শিল্পী, হাসন রাজার শিল্পী, লালন গীতির শিল্পী আলাদা হয়েছে। তো আপনাকে আমরা কি নামে রাখতে পারি আসলে এই ঘরানায়? যদি বলি নজরুল আবৃত্তি শিল্পী, এটা তো আমি গর্ববোধ করবো, আমি এটা আমি অনেক প্রাউড ফিল করি যে আমি আসলে এইটা মানুষজন আমাকে এইভাবেই দেখেছেন, মানুষ আমাকে এইভাবেই বরণ করেছে। নজরুলেরই সেটা হচ্ছে যেমন নারীদেরকে নিয়ে নজরুল যেভাবে বলেছেন, এটার সঙ্গে খুব প্রাসঙ্গিক নারীকে নিয়ে। তবে একটা কথা আমি আপনার সঙ্গে লালটা একটা মেসেজ দিয়ে যাই, যেটা হচ্ছে যে নজরুলের এই যে এই বছর কিন্তু দুইটা, মানে এই বছর হচ্ছে নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের শতবর্ষ। এই যে 100 বছর আগে 1925-এর সাম্যবাদী কাব্যগ্রন্থ ডিসেম্বরের খুব সম্ভব 15 তারিখে এটা প্রকাশ হয়েছিল। এই ডিসেম্বরে এটার 100 বছর পূর্ণ। এটা কিন্তু অনেক বড় আমাদের ব্যাপার, করার অনেক কিছু করারও আছে আমাদের। আমি চ্যানেল আইয়ের মাঝখানে ইকরাম আহমেদের একটা কাজ করেছে, চ্যানেল আইয়ের ওই প্রকৃতি ও জীবন, ওনারা ডেকেছিলেন আমাকে, মুকিত মজুমদার বাবু, ওটা আমি একটা নারী কবিতাটা ওখানে পড়েছিলাম। তো এটা আরও শুরু হয়েছে যখন এটা সবাই, আমি বলি সবাইকেই বলছি, আসেন আমরা একসঙ্গে এটা 100 বৎসরটা পালন করি। এটা কিন্তু শুধু সাম্যবাদী কাব্যগ্রন্থ, কিন্তু একটা কবিতার কাব্যগ্রন্থ না, এটা একটা ফিলোসফি, একটা জীবন দর্শন। সেখানে মানুষ কবিতা আপনার কাছে রেকর্ড আছে, আমি আমার কণ্ঠে দিয়েছি। মানুষ কাজী নজরুল ইসলামের, আমার কণ্ঠে কেন, যে কারো কণ্ঠে মানুষ। এই আমি কলকাতাতে যখন যেতাম সেখানে বলতাম আপনার আর কিছু না হোক, সব জায়গায় বলি আমি যে ফার্স্ট কাজ হচ্ছে আবৃত্তি শিল্পী নতুন যারা আছে সবাইকে বলি যে সাম্যবাদী কাব্যগ্রন্থে 11টা কবিতা প্লিজ এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা মুখস্থ করবেন, শুধু এটা অন্য কিছু না, নিজের জীবনটাই পাল্টে যাবে। প্রত্যেকটা জিনিস আপনার দেখেন, সাম্যবাদের নতুন একটা ধার, নতুন রূপরেখা, নতুন এক চিন্তা, সেটা নজরুল নিয়ে এসছে। যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই যে ধর্মকে পাশাপাশি সহাবস্থানে সুন্দর মানুষে মিলনের যে স্বপ্ন, এটা নজরুলে কিভাবে কত সুন্দরভাবে দেখেছে। এই বোধটা যেন আমাদের ডেভেলপ করে। নারী পুরুষ, এই যে মানে নারী পুরুষ, শ্রমিক, এই যে ভেদাভেদগুলো সব, এটা সাম্যবাদী কাব্যগ্রন্থটা পড়লে মনে হয় প্রত্যেকটা জায়গায় আলাদা নিজেকে মনে হয়। এখানে বারাঙ্গনা যে কবিতাটা, এটা হলো বেশ্যাকে নিয়ে। আপনার বারাঙ্গনা তো অনেকে জানে, অনেক উল্টা, অনেকে বুঝে না। বারাঙ্গনার বীরাঙ্গনার মাঝখানে অনেকে এক করে ফেলে। তো বারাঙ্গনা তো আমাদের যেটা হলো দ্বারা মানে দেহকে মানে ইয়েতে নিয়ে যায় আর কি, পতিতা অনেকে বলে, অনেকে বেশ্যা বলে। কিন্তু একটা কথা যে কাজী নজরুল ইসলামের একটা কবিতার কথা বলে, আমি যেটা শুনি এখন সোশ্যাল মিডিয়াতে বেশি দেখি, বেশ্যা, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতা না, এটা ওনার কোনো গ্রন্থে নেই, কোনো জায়গায় অলিখিত অথবা কোথাও নেই। এবং আরেকটা জিনিস দেখবেন, কাজী নজরুল ইসলামের যে লেখা, তার যে প্যাটার্ন, যে ধরন, এবং ওটা মনে হবে যে আপনি বেশ লিখেছে, অনেকেই এটা বলছে। আমি বলি যে না, এটা আপনি এতটা মানে ডিরেক্টলি নজরুল বলার লোক না। নজরুল অনেক কিছু মিথ নিয়ে আসেন, নজরুল রেফারেন্স গভীর থেকে বলেন। আমি নজরুলের একটা বারাঙ্গনা, যে বেশ্যারই মনে করবে যে এটাই তো মানে বারাঙ্গনা মানে তো বেশ্যাই, ওই একটা সাম্যবাদী কাব্যগ্রন্থের ওই কবিতাটা আমি পড়ছি। এবং আপনি দেখবেন
এটা কবিতা দেখবেন, আর যারা এখন বলে যে বেশ্যা, দুইটার মধ্যে পার্থক্য আপনি নিজেই পার্থক্য করতে পারবেন। আপনি বলতে কি আমার সব, আপনি বলতে আমি দর্শক সবাইকেই বলছি আর কি। এটা বারাঙ্গনা, কি তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু গায়ে, হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি, তোমাদেরই ছেলে আমাদের মতো, তারা আমাদেরই জ্ঞাতি। আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গ বেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণদ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হল শুনি সত্য কাম, সে জারজ জবলা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেতা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল ফলিয়া কামনা রসে। শোনো মানুষের বাণী, জনমের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী। তব সন্তানেরে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি, তাহাদেরে আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতী, পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী। কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে, কার পাপে কোটি দুধের বাচ্চা আতুর জন্মে মরে। সেরে পশুর খুথা নিয়া হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। শোনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখে সে কোনোই প্রভেদ নাই। অসতী মাতার পুত্র যদি সে জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। আপনি দেখেন এই যে বারাঙ্গনা কবিতাটা, এখানে যে কি পরিমাণ মিথের ব্যবহার এবং যে এইগুলোর রেফারেন্স যেভাবে দিয়েছে, আপনি কি এই যে কবিতাটা আমরা এখন বাজারে চলে আসছে সেটা পাবেন আপনি দেখলে তো বোঝা যায় ওজন। তাহলে নজরুলের প্রত্যেকটা লেখারই ওজন। শুধু বিদ্রোহী কবিতাতে কিন্তু নজরুল 3টা মিথের ব্যবহার করেন। উনি যেমন গ্রিক মিথ, তারপরে ভারতীয় মিথ অথবা ইসলামের যে এইগুলা নিয়ে আসছেন আরবের থেকে, সেই রেফারেন্সগুলো নিয়ে আসছেন। শুধু বিদ্রোহী কবিতা আমরা মনে করি যে সবাই বলি যে এইগুলাকে কালারে রঞ্জিত করেছেন, তা না। নারী কবিতা বলেন, এই যে প্রতিটা কবিতাতে নজরুলের দেখবেন যে এইসব মিথের আনাগোনা, তার নজরুল এক কোনো জাস্টিফাই করেছে। তো প্রতিটা জিনিসকে সে বিভিন্ন উপমা দিয়ে, বিভিন্ন কালার দিয়ে, রং দিয়ে, মানে আমরা যেমন ঘরকে দাঁড়া করাই না, এরকম নজরুলের লেখাগুলো প্রত্যেকটা ভিত্তি দর্শনগুলো দাঁড়িয়ে আছে, এক একটা ফাউন্ডেশন শক্ত মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার দৃষ্টিতে আবৃত্তি কি? আবৃত্তি কি? অনেকে অনেক জটিল নানানভাবে ব্যাখ্যা দেন, বোঝাতে চান, আপনি কি মনে করেন? আমি তো আসলে কি আবৃত্তি বলতে, যে আমি আবৃত্তি বলিই না এখন, এই ধাক্কাধাক্কিতে আমি আর বলতেই চাই না আমি আবৃত্তি করছি। কারণ এখন বলে যে আবৃত্তি বলতে তো অনেকে বলে যে কিছু গ্রামারের কাঠামোগত শুধুমাত্র বলতে চায়। আমি আবার এর মধ্যে থাকবে না কেন, প্রতিটা জিনিসই তো আছে। যখন আমি আঞ্চলিক কবিতা পড়বো, আঞ্চলিক ভাষা, ওটাও তো আবৃত্তি অবশ্যই। তাহলে এই যে এখন যদি মানে বলবে যে এইটা এখানে না, এক এক দেশে ভাষাও কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে 10 কিলোমিটারে 10 বছর চেঞ্জ হচ্ছে। আমার কথা হচ্ছে যে রিজিট থাকার কিছু নাই। আমি যেটা বলি, কেন বলি না, কারণ এই যে ডামাডোলের ভিতরে থাকতে গিয়ে না মনে হয় যে তো তোমারটা তো হয়নি, তাহলে আমারটা যদি না হয় তাহলে আমি ওদের সঙ্গে দরকার কি? আমারটা হয়েছে কার কাছে? মানুষের কাছে। অগণিত মানুষজন আমার কাছে নিয়েছে, যদি নিয়ে থাকে সেটাই তো আমার কাছে বড় হলো, তাই না ব্যাপারটা? আমি মানুষের জন্যই তো পড়ি, নাকি আমি আমার জন্য গ্রামার দিয়ে কিছু রাগ ঠাক করে দাঁড়া করাবো কিছু? এটা কি? আমি মানুষ সবার আগে না, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। তা মানুষের কাছে মানুষ যেটা কি চাচ্ছে,
মানুষ চাচ্ছে আমি তার সঙ্গে কমিউনিকেট করতে পারছি কিনা। আমি এই যে কবিতার বাণীগুলা এর চেয়ে তো শক্তিশালী, এর চেয়ে তো রিচ বাণী হতে পারে না। সমস্ত সমস্ত বিশ্ব সাহিত্যের সার সংক্ষেপ করা আছে কোথায়? কবিতাতে। সেই কবিতাটা আমি লাইনে বোঝা যায় বিশাল গল্পের সারমর্ম। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এর মধ্যে কত ব্যাপারগুলো। যে নজরুল তিনি নর অবতার, পিতার আদেশে জননী রেজিনী কাটেন হানি কুঠার। এখানে সেই ইতিহাস চলে আসতেছে, সেই মিথে রামায়ণ মহাভারত নিয়ে, যমদগ্নি নিয়ে, কত পরশুরাম সহ চলে আসতেছে একটা লাইন। তো এই যে একটা কত বড় কথা, শক্তিশালী, এটা আমি যারা শুনছে তাদের সঙ্গে আমি কতটা কমিউনিকেট করতে পারলাম, এটা হচ্ছে আমার কাছে আবৃত্তি সংজ্ঞা। যদি আপনি বলেন, আমি বলতে চাই সহজ করে আবৃত্তি বললে কবি যেটা লিখলো সেইটার সাথে আমি দর্শককে যোগাযোগ করে দেয়া, বোধের থেকে আমি ওটাকে নিব আমার ভিতরে নিয়ে, ওটাকে আমি কিভাবে তাকে দর্শকের কাছে পৌঁছে দিতে পারলাম কিনা। তার মানে আপনি, আমি একটা এটা হচ্ছে আমার কাছে, আমি জানি না, আমারটা ভুল হতে পারে। আমি ব্যক্তিগতভাবে ক্লাসে বলে থাকি, কবিতা কখনো কণ্ঠের উচ্চারণ না, কবিতা বোধের পরিশীলিত পরিমার্জিত উচ্চারণ। এখন সেই বোধটাকে দর্শকের সাথে যদি যোগাযোগ করে আর উচ্চারণটা ঠিক হয় তাহলে সেটাই। কিন্তু শুধুমাত্র আপনি দেখবেন আমি কথা বলতে বলতে, এই যে আপনার সঙ্গে কথা বলছি, অনেক উচ্চারণ কিন্তু এখানে ফাম্বেল হচ্ছে, অনেক রয়ের ব্যাপার আছে। আমাদের তো এখানে বাংলা সাহিত্যে এমনিই তো কঠিন, বাংলার মতো তো কঠিন ভাষা নাই। 3টা র, তারপরে আছে আরো মানে অনেক ঝামেলা আছে। তো এইগুলো আছে যে না, কিন্তু এইগুলা নিয়ে ব্যাকরণবিদরা আরো ভাবা উচিত। কিন্তু কবিরা কিন্তু কোনোদিনও ব্যাকরণকে লিখে মাথায় নিয়ে কিন্তু কবিতা লিখেনি। কবিতা লিখেছে স্বতঃস্ফূর্ত। এই জায়গায় একটু যদি বলে যে আমাদের ভাষাটা সহজীকরণে ব্যাকরণবিদরা কেন ভাবেন না, এটাই তো ভাবা উচিত। বরঞ্চ যারা শিল্পী তাদের উপর চাপাচ্ছে ব্যাকরণের, ব্যাকরণকে নিয়ে মনে হচ্ছে এটা খড়গহস্ত নিয়ে আসতেছে কিছু, এই এটা করা যাবে না, ওটা করা যাবে না। যদি একটা দাবি করি যে বিশ্বে কঠিন ভাষার তালিকায় আমাদের বাংলা 8ম আছে, এটা 50-এর নিচে আনার জন্য, মানে সহজ ভাষা সহজ করা দরকার। এইটা করার জন্য কি করার, সেইটা করার সুযোগ আছে কিনা ব্যাকরণবিদ যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন। আমার কাছে মানে এই দাবিটা, আমি যদি কথা দিই, আপনার সঙ্গে খুব শুদ্ধ ভাষায় কথা বলবো, আমি কিন্তু আপনার হৃদয়ে পৌঁছাতে পারবো না, প্রাণই থাকবে না, ওটা একটা কাঠখোট্টা টাইপের হয়ে যাবে ব্যাপারটা। না, কেমন আছেন, ভালো আছেন তো, মানে কেমন যাচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে, এটা আমাদের দুঃখকে বুঝবে কিনা আমি জানি না, মানুষ বুঝবে। আবৃত্তি শিল্পী ফোন দিয়ে মাকে ফোন দিল, মা ভালো আছো, কি অবস্থা, মানে আবৃত্তি শিল্পী মানে তো তার একটা ভাবে থাকতে মাঝে কপা কপা গলায় উঠবে, কপা কপা গলায় নামবে, এখানে উঠবে, এখানে নামবে, বলে দিবে যে এখানে উঠতে হবে, এখানে নামতে হবে, এখানে উঠতে হবে, মানে ওখানে আর কিছু না, একটা গ্রামারের মাঝখানে চলবে ট্রেনের মতো। বেশ, আমরা জীবনমুখী আবৃত্তির বাস্তবতা নিয়ে দারুণ একটা দুর্দান্ত আড্ডা দিলাম। বৈঠককে আপনি চেনেন, জানেন, এবং আমি বিশ্বাস করি আমাকে বা বৈঠককে আপনি স্নেহের ছায়ায় রাখেন। সেই প্রেক্ষাপটে বৈঠক বা আমার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা আবৃত্তি ছড়িয়ে দেওয়ার জন্য, বিকাশ করার জন্য? বৈঠক করছে, বৈঠক যা করছে খুব ভালো করছে। আমাকেই তো বৈঠকের একনিষ্ঠ কর্মী বানিয়ে দিয়েছে মানুষজন। কারণ আমি বৈঠককে মনে হয় আসলে আমি ওন করি, আমি মানে ভালোবাসি, খুব ভালোবাসি, আপনাকে ভালোবাসি লালটু, যার আমি বিভিন্ন জায়গায় বলিও, আমি বলি বৈঠক, এবং কেউ যদি কেউ শিখতে চায় আমি বলি যে আমি খুব মানে এখনও শেখার ব্যাপারটা হচ্ছে, আমাকে কেউ ধরে করছে এটা ঠিক আছে আলাদা, কিন্তু আমি প্রথমে ছেড়ে দিয়ে বলি যে বৈঠকে চলে যাও, আগে বৈঠকে যাও, তোমরা সুন্দর একটা তোমাদের জীবনে একটা সুন্দর একটা প্যাটার্ন পেয়ে যাবা, একটা পথ পেয়ে যাবা বৈঠক একটা। কারণ আপনি নিরলসভাবে, আমি কিন্তু বিশ্বাস আশা কবিতাটা পড়েছি, এটা কিন্তু আপনিও আছেন এর মাঝখানে, বৈঠকও আছে। আমাদের জন্য আপনার আর কোনো পরামর্শ আছে কিনা আরো ভালো করার জন্য, আরো কমিউনিকেট? আমার চেয়ে অনেক ধাপ আপনি আগে আছেন, অনেক ধাপ এগিয়ে আপনি ভাবছেন, কারণ আপনি এই ইয়াং তরুণ প্রজন্ম, তারপরে আপনি আরও আপনি তরুণদের নার্ভটা মানে বুঝতে চেষ্টা করছেন অলওয়েজ। আপনি এখানে সোশ্যাল মিডিয়া, আপনার এইগুলা যেগুলো দরকার প্রয়োজন, সেটার সঙ্গে আপনি ট্যাগ করে যুগের সঙ্গে আপনি মার্চ করছেন, এটা অনেক প্রয়োজন, এটাই প্রয়োজন। এবং এটা যেটা করছেন আপনি, এটা করে যান। এটা বলে ওই কবিতার লাইনটা আবার বিশ্বাস সাথে চলে যদি আসেন, যে পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। এটা হচ্ছে যে এটা কিন্তু ওখানেই আছে, এটা তার মানে শুধু সাধনাটা করে যাওয়া। আর এটার মধ্যে আবার একটা আছে, যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণে এই ধরায় এনেছে ডেকে। আপনি যেহেতু বৃহতের কল্পনা করছেন, বৃহতের স্বপ্ন দেখছেন, অবশ্যই আপনি বৃহতের
মানে কল্যাণ নিয়ে আসবেন, সুন্দর একটা পৃথিবী করবেন। এটা আমার আমার আবৃত্তির একটা সুন্দর, আমার চাওয়া সুন্দর আসুক, সেটাই। চারিদিক থেকে আবৃত্তি শতভাগ পেশাদারিত্বের জায়গায় পৌঁছাক। যেমনি করে বাংলাদেশে শত শত নজরুল সঙ্গীত শিল্পী আছে, পেশাদার রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে, নৃত্যশিল্পী আছে, অভিনেতা আছে, তেমনি করে 2, 4, 5 জন না, শত শত আবৃত্তি শিল্পী যেন থাকে, পেশাদার শিল্পী। এটা চাইবো। একটা ইনফরমেশন দিয়ে, আমি কিন্তু এইবার বাংলাদেশে আবার নতুন কুড়ির বিচারক হিসেবে ছিলাম। বিশ্বাস করবেন না লালটু, এই নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশন আবার অনেকদিন পরে এটা শুরু হয়েছে। এটা না শুরু হলে আমার একটা ভিতরে একটা কষ্ট থেকে যেত আমার। আমি এবার ঢাকা ইউনিভার্সিটিতেও বিচারক ছিলাম, অন্তহলে। মানে ওই পর্যায়ে আমি যেটা আশা ছিল, ওই আশাটা ওখানে নেই। কারণ ছেলেমেয়েরা চেষ্টা করছে ওখানে, তারপরেও কিছু ছেলেমেয়েরা তো চেষ্টা করছে করার, কিন্তু এটা হলো মানে শূন্য মরুভূমিতে যেন কিছু করার চেষ্টা করছে ওরা, মানে মানে কষ্ট করছে। যেমন একটা মরুভূমিতে যদি কোনো রকম সবুজের গাছপালা দেখেন, ওরা যেমন কষ্ট করে না, এরকম কষ্ট করে ওদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, খুব ভালোবাসি যারা করছে। সন্তোষজনক জায়গায় যেতে পারি। এইটা গেল কবে জানেন? এইবার নতুন করি দেখে। তার আগে এত হতাশ ছিলেন না বিষয়টা নিয়ে? হতাশ না, নতুন করি দেখে আমি আশাবাদী। আচ্ছা, যা উঠবে হবে, অসম্ভব ছেলেমেয়েরা আসতেছে। বাহ। এবং আসতেছে কেন, কিভাবে আসছে? এই ঢেউটা দরকার লালটু। আপনি যদি একটা প্ল্যাটফর্ম দেন বাচ্চাদেরকে, একটা যদি বলেন যে তুমি এটা পাবা, একটা ড্রিম তো দেখাতে হবে, কিছুটা তো দিতে হবে। যার জন্য নতুন কুড়ির মতো জায়গায় আসতেছে বাচ্চাটা, এই জন্য কি করে বাচ্চাটা হয়তো একটা কবিতা শিখে আসছে, মুখস্থ করে আসছে, এবং নিখুঁতভাবে। এই সোশ্যাল মিডিয়া, যে বাচ্চাটা মোবাইল নিয়ে সবসময় টিপতেছে, ঢুকে গেল, এটা ভালো বিষয়। একটা কবিতা প্রথমে একটা শিখলো, তার সঙ্গে সে পরের বার রাউন্ডে গিয়ে 2-3টা শিখলো। এই যে কবিতা মুখস্থ করছে, তার একটা ঝোঁক তৈরি হয়ে গেল কিন্তু। এবং প্রাপ্তি আর ইয়ের যে একটা পাওয়ার, যে ইয়ের মাঝখানে দ্বন্দ্ব, সেখানে কিন্তু সে যুক্ত হচ্ছে, তার সঙ্গে তার ফ্যামিলিটা যুক্ত হচ্ছে কালচারের সঙ্গে। এমনকি তার ফ্যামিলিটা দিকে পাশের বাসার আরেকটা ফ্যামিলি বলতেছে, আমাদের ছেলে তোরা ও গেলেও সুন্দর করলো, তোরা যাবি না। কারণ এই যে একটা ঢেউ, এটা কিন্তু অসম্ভব রকম পজিটিভ একটা জিনিস। আমি যেসব অনেক ছেলে মেয়ে আসছে, আমি যেসব ছেলে মেয়ে, আপনার আমার যে স্টাইলের কথা একটু আগে কথা বললাম না, আমরা যে একটা আমাদের স্টাইলে কতদিন টিকবে জানি না, তবে আমার আশাবাদী এই যে এরাও যারা খুদে ছেলেপেলেরা এই স্টাইলটাকে নিয়ে আধুনিক স্টাইল দিয়ে আসতেছে। অতএব কিন্তু আপনি আমার ভয়ের কিছু নাই, আগামীতে আমরা 15-20 বছর এই স্টাইলটা আরো চলবে, কারণ ওরা আসতেছে, কামিং সুন, এবং অসম্ভব নিয়ে আসতেছে, তেজ নিয়ে আসতেছে আমার বিশ্বাস। তো আসলে ওইটার মাধ্যমে আসলে অনুষ্ঠান বোধহয় আমাদের শেষের দিকে যাই, আমার চলে বিদ্রোহী কবিতা দেই, খুব দ্রুত আগাচ্ছে বিদ্রোহী কবিতা দিয়ে, যেহেতু টিটো মুন্সি বিদ্রোহী কবিতা ছাড়া হয় না, এটা দিয়েই দিব। তো সেজন্য বিদ্রোহী কবিতা মানে কি এখন যে পর্যায়ে আছে কথাটা, এটা আসলে বিদ্রোহীতেই যায় আর কি। কারণ এর আগে আমরা ছোট্ট একটা চটজলদি পর্ব একটু সারতে চাই। একটা শব্দ বা একটা বাক্য আমি বললে তার বিপরীতে আপনার অনুভূতি যেটা এক শব্দে বা এক বাক্যে একটু শুনতে চাই। জীবন। এক শব্দে কিভাবে বলবো জীবন? জীবন তো এক শব্দে বলা যায় না, না আপনার উপলব্ধির জায়গা থেকে শুনতে চাই। জীবন জানি না, জীবন তো যে বললাম অনেক কিছুর সমন্বয় এখানে। তো ওই আশার কথা বললাম, এর কথা বললাম, তারপরে আমি বলি যেটা একটা জিনিস, যে হাতে হাত রেখে আগে চল হাতে, নাই থাক হাতে হাতিয়ার, জমায়েত হও আপনি আসিবে শক্তি জুলফিকার। বাহ, এটাই জীবন, জমায়েত হও একসাথে। বাহ। মৃত্যু তো এটা তো রবীন্দ্রনাথ নিজে লিখে গেছেন, মরণরে তুহি মম শ্যাম সমান। অথবা নজরুলও লিখেছে যে মৃত্যু নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, অনন্ত আনন্দ হাসি ও ফুরান, আছে শুধু প্রাণ। বেশ, তার মানে মৃত্যু আসলে কি? মৃত্যু তো একটা জীবনের একটা খুব মজার, সাধারণ, স্বাভাবিক জিনিস। এটাকে বরণের মাঝখানে একটা আরো আনন্দ না? বেশ, যা অবধারিত, হ্যাঁ, উদযাপন করো। প্রকৃতি বা নেচার তো নারী নিজেই নেচার। আপনার কাছে নেচার মানে নারী। বেশ, বাংলাদেশের রাজনীতি, এটা এই ব্যাপারে না যাই, আমরা নজরুলের রাজনীতি নিয়ে থাকি, নজরুলের সাম্যবাদেই থাকি। সেটা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নজরুল পড়ার কথা বলবো, নজরুলের সাম্যবাদ নিয়ে আসলে চিন্তা করি। একেবারে বই তো আসলে অসম্ভব মজার জিনিস। বইয়ের গন্ধটাই তো কেমন লাগে না? বইটা যখন খুলি, প্রশান্তি। বই নিজে একটা লাইট, আলো হয়ে দেখা দেয়। প্রেমিকা নাকি স্ত্রী?
দুটাই লাগে না? দুটাই লাগে না, একের মধ্যে দুই হয়, আবার মাঝে মাঝে দুইজন, আবার দুই, আবার এক, এই আর কি খেলতে থাকে। এটাই তো বিকাশের নিয়ম, এটাই বিকাশের নিয়ম। হতাশা তো আসলে এটা মানে হতাশা যদি আশার বিপরীতে, হতাশা আসতে চাবে জীবনে, কিন্তু এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আশাবাদী হতে হবে, বলে না, বিশ্বাস রাখতে হবে, এগিয়ে যেতে হবে। হতাশা আসবে, সবসময় পজিটিভ ভাবতে হবে, এটা হলো আমার ভাবনা আর কি। একেবারে অহংকার, এটার কোনো মানেই নেই। কিসের অহংকার? আমি কে? আমি তো কেউ না, আমি কিছুই না। তো আমি কি? আমি জানেন না, একটা ভক্ত যদি আমার সামনে আসে, বলে যে আমি খুব আমাকে ভালোবাসে, আমি যার সামনে এত মানে কুচকে যেতে থাকি না, আমার মনে হয় যে আমি তো কেউ, আমাকে কেন এত সম্মান করার তো কিছু নাই, আমি তো কিচ্ছু জানি। আমি যদি কয়েকটা কবিতা খালি কয়েক লাইন মুখস্থ করেছে, এছাড়া আর কি হচ্ছে? আমার সঙ্গে কত লাইন, আরেক জায়গায় সে শ্রেষ্ঠ। অহংকার কেন? একেবারে এই জায়গাটা আমার একটা পূর্ণতা আছে, আরেক জায়গাটা আমার অপূর্ণতা। এই তো দুই মূল্যের জীবনে অহংকারের কি আছে? একেবারে ধৈর্য, এটা অসম্ভব পাওয়ারফুল একটা জিনিস। মনুষ্যত্ব এছাড়া কি জীবন চলে? টাকা প্রয়োজন আছে। আবৃত্তি শিল্পী না হলে আর কি হতেন? আর যে কি হতাম, এটা তো অনেক দিন ঘুরেছি, কিন্তু এটাই বোধহয় আমার পরম পাওয়া। একসময় সবকিছু ছেড়ে রাজনীতিতে গিয়েছিলেন। রাজনীতিতেও আবৃত্তির প্রভাব, নজরুলের দর্শন আছে। রাজনীতিতে আসলে না, এটা আমার বাবার, আমার মানে ইতিহাস খুঁজতে গিয়েছিলাম। আমার বাবা, শুনেছি অদেখা, আমারে দেখে আমার অদেখা জন্মদাতারে চিনি। ভেবেছিলাম বোধহয় আমার বাবা কি করতে চেয়েছিলেন। আমার বাবার এই জায়গাটা একটা অসমাপ্ত ছিল। আচ্ছা, বাবার জন্মভিটার এলাকাতে আমি গিয়েছিলাম, ওখানে খুঁজতে গেছিলাম। ওখানে গিয়ে যাওয়ার পরে মানুষজন না আমাকে মনে হলো যে তুমি কোথায় ছিলে, তুমি আসো, তোমাকেই তো দরকার। মানে আমার বাবার যারা অনুসারী ছিল, তা আমি বললাম তাল মিলালাম, আচ্ছা ঠিক আছে, তাই কি ইলেকশন করলাম, এইটা করলাম। ভালো লাগে, একটা কিন্তু নেশা, মারাত্মক নেশা ওটা। পরে ভাগ্য ভালো, আমি ওখান থেকে আমার যাই হোক করা বিভিন্ন এত কথা তবে আমাকে আবার ব্যাক করে এই ঢাকায় আসলাম। আমি আবার টিটু মুন্সি হয়ে দাঁড়ালাম সকলের মাঝে। মানে রাজনীতি থেকে আবার না আসলে তো আমি এটা হতাম না। আবৃত্তিতে ফিরেছেন। রাজনীতিতে আপাতত আর ফেরার না প্রশ্নই আসে না। ওখানে কয়বার নেড়াবেল তলে কিন্তু হঠাৎ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হয়ে যান, না প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম, না দরকারই নেই ওটা আমার। যদি এখন ধরুন সরকার একটা পদ দিয়ে দিল আমাকে, সেটা নিয়ে নিব। কেন নিব জানেন? ওটা খরচের টাকাটা আসবে, মাসিক একটা টাকা দিবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো প্রধানমন্ত্রী। খুব ঝামেলার জায়গা, ওই প্রধানে যাব না, প্রধানে যাব না। ওটা যে প্রধানে আমি আছি, হৃদয়ের, মানুষের হৃদয়ে, এই জায়গাটা কারো ছাড়। সরকারের কি ধরনের দায়িত্ব আপনি নিতে চান আনুমানিক? কি ধরনের? মানে যেটা সুন্দর, একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যাবে, স্যালারি একটা, আর কোনো দিকে। আপনার প্রিয় আবৃত্তি শিল্পী? আমার প্রিয় আবৃত্তি শিল্পী এখন আপনি। সকলকেই শ্রদ্ধা রেখে বলছি, সকলকেই শ্রদ্ধা রেখে। কাজী সব্যসাচী, এটা আপনারও আমারও। লালটু, আমাদের এটা কাজী সব্যসাচী না থাকলে, নজরুল না তো আবৃত্তি জগতই আজকে আমরা দাঁড়াতে, আমরা আবৃত্তি যে একটা শিল্প, আজকে যে 21 পদক দিচ্ছে, এগুলা ভাবনা হতোই না যদি কাজী সব্যসাচী না আসতেন। বেশ, প্রিয় দর্শক, অনেকেই কাজী সব্যসাচীর আবৃত্তি শোনেন, কিন্তু উনি আবার যে কাজী নজরুলের ছেলে, এই ঘটনা কিন্তু অনেকে জানেন। উনি এবং আকাশবাণী কলকাতা এবং এই আমাদের ভারতীয় উপমহাদেশের রেডিও সেটে প্রচারিত এখন পর্যন্ত সবচেয়ে মিষ্টি কণ্ঠটি একদম কাজী সব্যসাচী। এবং ওনার কণ্ঠের আবৃত্তি আমাদেরকে মুগ্ধ করে। ওনাদের ক্যাসেট শুনে, ওনাদের নানাবিধ পারফরমেন্স দেখে আবৃত্তি শিল্পটা ঘুরে দাঁড়িয়েছে একদম পেশাদার জায়গায়। 20 পয়জন, 20 এক ফোঁটা বিষ আজ কি আমার প্রিয়ার পিয়াস মেটাবে, না কি জানি গানটা আছে। ওই বিষটা যদি ওরকম হয়, বিষটা পিয়াস মেটাবে, ঠিক আছে, বিষটা অমৃত আর কি। অভাব, হ্যাঁ অভাব তো এটা বলে তো যে অভাব নজরুলই বলেছে যে হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। আবৃত্তি শিল্পী হিসেবে টিটু মুন্সিকে আপনি কত দেবেন জানেন? অভাবটা কিন্তু আসলে খুব কষ্ট শিল্পীদের, এটা একটা নিত্য সঙ্গী, কিন্তু কেউ বুঝে না, মনে করে যে আসলে শেষ সময় এসে আমরা সাহায্য, এটা আমার খুব ভালো লাগে না। আচ্ছা, আমাদের শেষ সময়, আপনি যেহেতু এখন একটা দীর্ঘ সময় এই নতুন কুড়ির বিচারক, একটা বিচারকের বোধের জায়গা আপনার আগের চেয়ে শানিত হয়েছে অভিজ্ঞতার আলোকে, টিটু মুন্সিকে আবৃত্তি শিল্পী হিসেবে 10-এ কত দিবেন? টিটু মুন্সি আসলে কোনো পয়েন্ট পাবে না আবৃত্তি শিল্পী হিসাবে, কিন্তু ভালোবাসা পেয়েছে। এটা কেন যে ভালোবাসে আমি এটা জানি না আসলে লালটু, আমি জানি না। আমার কিন্তু আসলে কোনো যোগ্যতা নেই।
বাহ, তাহলে আপনাকে কোনোভাবে মূল্যায়ন করতে চান না নম্বর দিয়ে? না না, আমার নাম্বার পাওয়ার যোগ্যতা নেই। খালি আমি যেটা জানি, এই নাম্বারের বাইরেও একটা এক্সপ্লোর করে জনগণ কিসে জানি না কি কারণে আমার ভালোবাসা আমি জানি না, আই ডোন্ট নো। আপনি আপনার জীবনে একটি বদ অভ্যাস যেটি মানুষ জানে না। আমার জীবনে বদ অভ্যাস আমিই তো জানি না, আমার জীবনে বদ অভ্যাস মানুষ জানবে কেন? যেটা জানে সবাই আমিও জানি, ওরা মানুষ অপ্রকাশিত কোনো বদ অভ্যাস না, এরকম কি থাকবে আর? মাঝে মাঝে তো আমি জানি না, আমি নিজে জানি না আমার বদ অভ্যাস বলতে কোনটা। অভ্যাস কোনো সময় যেটা উপকারে লাগে সেটাই তো অভ্যাসটা বদ অভ্যাস হয়ে যায়, আবার বদ অভ্যাসটা অভ্যাস হয়ে যায় নাকি আমি জানি না, এরকমই তো হয় না। আরেক দেশে বদ বলতে কোনটা? যে এখন একটা অনেকে লুকিয়ে সিগারেট খায়, সিগারেট টিকেট তো খেয়েছি, এগুলো একসময় তো প্রচুর খেয়েছি, এখন তো এগুলো ছেড়ে দিয়েছে সব। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ কোনো কৃত্রিম কিছু নেই। আপনি যা বলেছেন এই ধমনী থেকে বরাবর ছেড়ে দিয়েছেন, আপনার কথায় সেটি বোঝা যায়, আপনার অবয়বে, ল্যাঙ্গুয়েজে, বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ইশারা, এবং আপনি বলছেন যে কমিউনিকেশনের কথা বারবার বলছেন আমার সাথে বা দর্শকের সাথে আপনার কমিউনিকেশন। আর আমার ধারণা আমার দর্শকও পরিষ্কার যে আপনি হৃদয় থেকে কথাগুলো বলছেন, আবৃত্তিগুলোও করছেন। আপনার প্রতি বৈঠকের পক্ষ থেকে, এই পডকাস্ট শো এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, এবং আপনার দীর্ঘ সুস্থ জীবনযাপন আমরা প্রত্যাশা করব, এবং আপনি সুস্থ ধারায় থেকে আবৃত্তিকে আরও অনেক কিছু দিয়ে যাবেন। আপনাকে দেখে এমনি করে আরও হাজার হাজার ছেলে মেয়ে আবৃত্তি করবেন, লালন করবেন, ধারণ করবেন। নজরুল সহ কবিতারা যেভাবে, কবি যেভাবে কবিতার লাইনটি ভাবেন, সাধারণ মানুষ কিন্তু ওভাবে ভাবার সুযোগই পায় না। বোধকে একেবারে দারুণভাবে জাগিয়ে দেয় কবিতা। অতএব সেই কবিতার অমর বাণীগুলো যখন উচ্চারিত হয় তখন সেটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তো সেই জায়গাগুলোতে আপনি কাজ করছেন, নিরলসভাবে ছুটে চলেছেন, এবং আমি আমার দর্শককে নিশ্চিত করছি টিটো মুন্সি এখন শতভাগ পেশাদার আবৃত্তি শিল্পী। এই কাজটি উনি ঘুমে জেগে থেকে, আড্ডা দিতে, গাড়িতে যেতে সবসময় এই কাজটির মধ্যেই কোনো না কোনোভাবে থাকছেন। তো এরকম মানুষ কিন্তু বাংলাদেশে খুব কম এখন, যে আবৃত্তি করে জীবনযাপন পেশা, এটি বহন করা খুব কষ্ট, সেটা আমি জানি, যেহেতু আমি ওই পেশার সাথে সম্পৃক্ত। তো আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। বরাবর যে কথা বলছিলাম, আপনার কণ্ঠে বিদ্রোহী না শুনে তো একেবারেই শেষ করা যায় না। তার আগে আমি দর্শকের সাথে বিদায় নিতে চাই, কিন্তু তার আগে আপনার আর কোনো কথা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার আছে? মানে আড্ডা কিন্তু জমে ওঠে ওইরকম, যদি যেটা বলেন যে হৃদয়ের স্পর্শেরও একটা ব্যাপার আছে। আপনার সুন্দর উপস্থাপনা, এটা যে এত সাবলীল, যেটা মাঝখানে আমরা অনেক কথা, যদি কৃত্রিমতা হয়, যেমন ওই যে গ্রামারের মধ্যে হতো এইভাবে করতে হবে শুরু, এটা ওটা, তাহলে কিন্তু আর হতো না। আপনি খুব প্রাণবন্ত একটা আড্ডা আসলে হলো, মানে আমি মনে হচ্ছে যে আমরা কোনো ক্যামেরা ট্যামেরা কিছুই নেই। আপনার এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে তো ধন্যবাদ আমি সবসময় দিই লালটু, কারণ আপনার এই কাজকে আমি সবসময় সেলুট করি। আপনার এগিয়ে যান, আপনি অনেক দূর আগান। আপনি বাংলার তরুণদের একটা, মানে আলটিমেটলি আপনি নিজেই একজন তরুণ, তারপরেও আমি মনে করি ভবিষ্যতে একটা ছাতা হবেন, একটা গাছের মতন, বট গাছের মতো হন। একেবারে আপনার স্নেহ যদি থাকে, এভাবে অগণিত মানুষের স্নেহ যদি থাকে, আবৃত্তি শ্রমিক হিসেবে আমি আমার জীবনটি এভাবেই কাটাতে চাই। কারণ ভালোবাসার লোভ, মানুষের ভালোবাসার লোভ আমার তুমুল। আর এই ভালোবাসা জমুক, ব্যাংকে টাকা জমুক আর না জমুক, ব্যাংকে প্রচুর ভালোবাসা জমছে বলে আমি মনে করছি। তো এই ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা। আপনার প্রতি আমাদের পক্ষ থেকে ভালোবাসা, শ্রোতাদের অগণিত ভালোবাসা। আমাদের ইউটিউবে এবং সামাজিক মাধ্যমে আপনার বেশ কিছু কবিতা আছে, সেই কমেন্টসের ভালোবাসাগুলো আপনাকে দেখাতে পারি না, একসময় প্রিন্ট করে দিয়ে দেবো যে মানুষ আপনাকে কত ভালোবাসা। আমি কিন্তু মাঝে মাঝে ওটা পড়ি, যেহেতু আমার চ্যানেল আমি মেনটেন করি, তখন দেখতে গিয়ে, আমার কমেন্টস পড়তে গিয়ে দেখতে পাই যে আপনাকে ভালোবাসা কীভাবে উপচে পড়ছে। তো আমাদের এই আয়োজনের পক্ষ থেকেও সেই ভালোবাসার প্রতি আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। প্রিয় দর্শক, আগামী পর্বে এমনি আরও একজন গুণী মানুষ, গুণমুগ্ধ মানুষ, যার কথা, যার বলায় আমরা মুগ্ধ হব, এমন একজন আলোকিত মানুষের সাথে আড্ডা দেব। সে অবধি সকলে ভালো থাকবেন, এমনই শুভ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। তবে অনুষ্ঠান কিন্তু এখনই শেষ না, বিদ্রোহী শুনবো টিটো মুন্সির কণ্ঠে। খুব কঠিন কবিতা। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস,
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিনদোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত মম শির। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুতো হাতে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মম শির। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস। আমি বজ্র, আমি ঈশান বিষানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণী খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশে রবির রাহুগ্রাস। আমি কবু প্রশান্ত, খুব অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি প্রবণ জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উরিমির হিন্দোল দোল। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি সরসীর হৃদি সরসীজি প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হুতাশ আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরমে বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী, চিরক্ষিপ্ত হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকনে চুরির কনকন। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আচর কাচলি নিচর। আমি উত্তর বায়ুমলয় অনিল, উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। আমি আকুলিনী দাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরিয়ানন্দে ছুটে চলি, কি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমারে খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে, তাজি বর্রাকার উচ্চশ্রবা বাহন আমার, হিম্মত আজ হ্রেস্যা হেঁকে চলে। আমি বসতা বক্ষে আগ্নে আদ্রি, বারব বহ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার, কলরল কলকোলাহল, আমি তড়িতে চড়িয়ে উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি।
আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়াছিলি বিশ্ব মায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা, ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণে প্লাবনে বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্ত চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়। বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতালে মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি পরশুরামের কঠোর কোঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।